মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে প্রাণ গেছে ৩ জনের। হবিগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়েছে ১০টি যানবাহন। বাসের ভিতরে যখন নাকি সিএনজি রিফিল করা হয়েছে, সেই রিফিলের সময় একটা যান্ত্রিক ত্রুটি হয়, সেখান থেকে আগুন বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ। আসন পুনর্বিন্যাস প্রস্তাবের প্রতিবাদে কুমিল্লাতেও বিক্ষোভ। জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের শেষ দিন আজ। নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনে চিঠি। সুপেয় পানির চাহিদা অর্ধেকও সরবরাহ করতে পারছে না নওগাঁ পৌরসভা। নলকূপি ভরসা গ্রাহকদের। দুর্নীতি অনিয়মে মুখ থুবড়ে পড়েছে শোধনাগার প্রকল্প। রান্না করা লাগবে, গোসল করা, সব কাজে তো আমাদের মনে করেন সমস্যা। বিভিন্ন জায়গায় শহরের পাইপ ফ্যাটে পানি বাড়ায়, কেউ দেখার নাই। সংবাদ সারা দেশে আমন্ত্রণ সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত এবারে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত হয়েছেন ৩ জন। ভোরে এক্সপ্রেসওয়ের ১৬ঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আরমান, রাইসা এবং তানজিল। ফায়ার সার্ভিস জানিয়েছে গাড়িটি মাওয়া থেকে ঢাকায় ফিরছিল। অতিরিক্ত গতির কারণে ১৬ঘর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর এরপরই ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন। আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায় আরও একজন। ষোলগড় যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী একটি প্রাইভেট কার উল্টে যায়। ঘটনাস্থলেই ২ জন মারা যায়। আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহের মহেশপুরে বাস এবং ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সকালে উপজেলার কালীগঞ্জ জীবননগর সড়কের তুষার সিরামিক্স কারখানার সামনে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহনের এসি বাসটি ঝিনাইদহে যাচ্ছিল। তুষার সিরামিক্সের সামনে পৌঁছলে কারখানা থেকে বের হওয়া একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। হবিগঞ্জের নবীগঞ্জে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে পুড়ল 10টি যানবাহন। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশন দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিল। এ সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশে দাঁড়িয়ে থাকা 9টি সিএনজিতে সে আগুন ছড়িয়ে পড়ে। আর খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসের ভিতরে যখন নাকি সিএনজি রিফিল করা হয়েছে, সেই রিফিলের সময় একটা যান্ত্রিক ত্রুটি হয়, সেখান থেকে আগুন। আমরা বাহুবল এবং উসমানীনগর থেকে আমরা 2টা ট্রাক পাঠাই। 6টা 24-30 আগুনটাকে নিয়ন্ত্রণ করা হয়। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে খুলনা ঢাকা মহাসড়কের নোয়াপাড়া এবং কাটাখালী মোড় অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আটকে পড়েছে শত শত যানবাহন। সকাল 9টার দিকে মহাসড়কের 2টি স্থানে অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বাগেরহাটে 4টি সংসদীয় আসন রয়েছে। নির্বাচন কমিশন একটি আসন কমিয়ে 3টি করার প্রস্তাব দিয়েছে। আর স্থানীয়দের দাবি 4টি আসনই বহাল রাখা হোক। আর এই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আসন পুনর্বিন্যাস নিয়ে আগামী 25 আগস্ট নির্বাচন কমিশনে শুনানি হওয়ার কথা রয়েছে। মহাসড়ক অবরোধের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। দিয়েছে 4টি আসনকে 3টি কমানোর। আমরা এই দাবি মানি না, প্রত্যাখ্যান করেছি। 25 তারিখে সিদ্ধান্ত 4 আসন ফিরিয়ে দেওয়ার পক্ষে না হয় 26 তারিখ থেকে লাগাতার কর্মসূচি। নর্থ সিটি থেকে আসছি বাগেরহাটে যাওয়ার জন্য, কিন্তু এখানে এই মোড়ে এসে দেখি এখানে অবরোধ চলছে। এখন মানে যা পৌঁছাতে পারি না, এখন এখানে নাকি 1 ঘন্টা লেট করা হবে। কি একটা কষ্ট না, এক সাইড আমাদের জায়গা দিলে কিন্তু
মেঘনা উপজেলাকে কুমিল্লা 2 আসনেই বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হোমনা মেঘনা নাগরিক সমাজ। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিরচর এলাকায় শুরু হয় মানববন্ধন কর্মসূচি। এক পর্যায়ে আন্দোলনরতরা মহাসড়কে অবস্থান নেয়, কিছুক্ষণ পরই তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীরা বলেন, নির্বাচন কমিশনের পুনর্বিন্যাসের খসড়ায় কুমিল্লা 2 আসন থেকে মেঘনা উপজেলাকে সরিয়ে কুমিল্লা 1 আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ জনবিরোধী সিদ্ধান্ত। দর্শক, বাগেরহাট থেকে বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো। সহকর্মী ইয়ামিন আলী আমাদেরকে তথ্য জানিয়ে সহায়তা করবেন। ইয়ামিন, অবরোধ কর্মসূচি এখনো চলছে কিনা জানতে চাই, আর আন্দোলনকারীরা কি বলছেন পুরো বিষয়টি নিয়ে একটু বিস্তারিত তুলে ধরবেন। বলি, আন্দোলনকারীরা এখনো রাজপথে আছে। সকালটায় বই আবহাওয়া খুলনা মাওয়া মহাসড়কের কাটাখালী এবং টাউন নপাড়া 2টি জিরো পয়েন্টে তারা নিয়েছে। আমরা সেই দৃশ্যটি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। তারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছে দুই রাস্তার লম্বা সারি, যেখানে শত শত যানবাহন আটকা পড়ে আছে শত শত কর্মমুখী মানুষ। এখানে যারা আন্দোলনকারী তারা যেটি বলছে যে আয়তনের দিক থেকে 6ষ্ঠ বৃহত্তম জেলা বাংলাদেশের ভিতরে বাগেরহাট। এখানে 9টি উপজেলা রয়েছে, 3টি প্রথম শ্রেণীর পৌরসভা রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা রয়েছে, ইপিজেড রয়েছে, অর্থনৈতিক জোন রয়েছে, দেশের বহুল আলোচিত সমালোচিত কেন্দ্র রয়েছে, বিশ্ব ঐতিহ্যের 2টি বিশ্ব ঐতিহ্য সুন্দর 60 গম্বুজ মসজিদ। এই সব কিছু মিলায় এখানকার যারা আন্দোলনকারী সর্বস্তরের মানুষ, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতারা বলছেন যে এই জেলা আয়তন জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণের দিক থেকে তারা এই গুরুত্বপূর্ণ মনে করছে। তারা যে 4টি আসন, সেই 4টি আসন তারা ফিরে পাবার জন্য আন্দোলন করছে। তারা যেটি বলছে যে এই 4টি আসন যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে এই আন্দোলন কঠিন থেকে কঠিনতর করা হবে, যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা হবে। ইয়ামিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমাদানের শেষ দিন আজ। সকাল 9টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ চলবে দুপুর 2টা পর্যন্ত, জমা দেওয়া যাবে বিকেল 4টা পর্যন্ত। এর আগে গত 18 এবং 19 আগস্ট 2 দিন জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নেন 328 জন প্রার্থী। এদিকে জাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। দীর্ঘ 33 বছর পর হতে চাওয়া এই নির্বাচনে ভোটার 11,919 জন। আমার তো নতুন হল একটা উদ্বোধন হলে বা একদম নতুন অবস্থায় তো অনেক ধরনের সমস্যা থাকে বা ঘাটতি থাকে, অবশ্যই সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। যেহেতু এটা বিশাল বড় একটা আয়োজন, এখানে প্রায় 13-14,000 ভোটার থাকবে, অনেকে থাকবে, সেই জায়গা থেকে আমি মনে করি ইউনিভার্সিটি প্রশাসন যদি মনে করে এখানে আইনের দরকার আছে তাহলে এটাকে আমি সাধুবাদ জানাই। ইনশাআল্লাহ ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। যদি শিক্ষার্থীরা আমাকে যোগ্য মনে করে তাহলে অবশ্যই আমাকে ভোট দেবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। যাচ্ছি তার কাছে। নিপু, আর কতদিন মনোনয়নপত্র নিয়েছেন একটু আমাদেরকে জানাবেন। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে উৎসব বা আগ্রহ কেমন দেখছেন, যারা প্রার্থী তারা কি বলছেন সে বিষয়ে জানতে চাই। সকাল থেকে কিন্তু এই নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন প্রশাসনিক ভবন, সেখানে কিন্তু এক এক করে যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা কিন্তু আসছেন এবং এসে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং কেউ কেউ জমা দিচ্ছেন। আজকের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 30 জন তারা বিভিন্ন পদের জন্য 30 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন আজকের দিনে এবং জমা দিয়েছেন 14 জন শিক্ষার্থী। তারা বিভিন্ন পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। আজকে যারা জমা দিতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন এখনকার যে পরিবেশ, সে পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট হলেও কিছুটা কিন্তু তাদের ভিতরে শঙ্কা রয়েছে এবং বেশ কিছু অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। তারা কেউ বলছেন যে প্রশাসনের বেশ কিছু দুর্বলতা তারা তুলে ধরছেন, অর্থাৎ যারা নতুন হলে উঠেছেন সেক্ষেত্রে তাদের আইডি কার্ড, যেটি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল আপডেট থাকতে
রাখতে হবে। সে নতুন নির্বাচন কমিশনের যে আইডি কার্ড সেটি কিন্তু অনেক জায়গায় আপডেট হয়নি। এই নিয়ে কিন্তু একটা নমিনেশন জমার ক্ষেত্রে কিছুটা বেগ পোহাতে হচ্ছে কয়েকজন শিক্ষার্থীকে, এমনটা অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আরেকটি বিষয় জানাতে চাই যে এখন পর্যন্ত যে ধরনের যে দলগুলো রয়েছে সেই দলের এখনো পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা হয়নি। কিছুক্ষণ পর এক এক করে প্যানেল ঘোষণা করবেন এবং তারা দলীয়ভাবে জমা দিবেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে নিপু। ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বেসরকারি ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। এই বিষয়ে আর কিছু তথ্য আমরা জানবো সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, অবরোধের কারণ মূলত কি আমরা জানতে চাই, আর শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত একটু যদি জানাতেন। শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহিপালে সড়ক বন্ধ করে আন্দোলন করছে। তাদের আন্দোলন করার সেটি হচ্ছে আমরা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা জানিয়েছেন যে তারা এখানে হচ্ছে যে বেশ কয়েকটি তারা দাবি উত্থাপন করেছে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে একটি স্থায়ী ক্যাম্পাস রয়েছে এবং কি দায়িত্বশীল ভিসি নিয়োগের কথা বলেছে, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাসে তারা দাবি করছে। এইসব দাবিতে তারা এখন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিয়ে একদম তারা মহাসড়কের উপরে তারা বসে গেছে এবং বসে তারা যেখানে আন্দোলন করছে। এখন থেকে ঠিক 20 মিনিট আগে এই আন্দোলন তারা শুরু করেছে, এখনো সেই আন্দোলন চলছে। আমরা দেখছি যে মহাসড়কের এক পাশে রয়েছে সেনাবাহিনী, অন্য পাশে রয়েছে পুলিশ। এখন পর্যন্ত তারা কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা দেখিনি। ওইদিকে মহাসড়কে আটকে থাকা বিভিন্ন ধরনের যাত্রীবাহী বাস এবং কি কাভার্ড ট্রাক যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িগুলো এখানে হচ্ছে যে তারা এক ধরনের বিড়ম্বনার মধ্যে আমরা করতে দেখেছি। এবং কি এখানে যে সকল যাত্রী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে এই ধরনের তাদেরকে জিম্মি করে রাস্তা আন্দোলন করা এটি আসলে কতটুকু সমীচীন, তারা এইসব প্রশ্ন করছে। যে সকল শিক্ষার্থী যারা রয়েছে সে সকল শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনারা আসলে রাস্তায় কেন দাঁড়িয়েছেন, আপনাদের কি দাবি? দীর্ঘদিন ধরে আমাদের সাই ক্যাম্পাসের উদ্দেশ্যে আমরা এই আন্দোলনটা করতেছি। আমাদের বারবারে বলা হচ্ছে ক্যাম্পাস থেকে সাই ক্যাম্পাসের ব্যবস্থা করা হচ্ছে, কাজ চলতেছে। আমরা আসলে এই ধরনের দৃশ্যমান কোনো কিছু দেখতেছি না, ওই জন্য আমরা আজকে রাস্তা ব্লক করে আন্দোলনে নামছি। আমাদের একটাই দাবি, একটাই লক্ষ্য। বলি আমরা আপনি দেখছেন যে এদিকে আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীও রয়েছে। সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো ধরনের আমরা পদক্ষেপ নিতে তাদেরকে দেখিনি, তবে অন্যদিকে রয়েছে পুলিশও। তবে এখানকার যে সকল যাত্রী যারা রয়েছে তারা যেটি বলছেন যে এটি যাতে শিক্ষার্থীদের যে দাবি সে দাবিগুলো আসলে জেনে এই আন্দোলনটি যাতে প্রত্যাহার করা হয়। ধন্যবাদ আপনাকে। পাবনায় আটখড়িয়ায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। গতরাতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাকড়িদারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে গ্রামের বাসিন্দা মোহাম্মদ আসাদের ঘরের জানলা দিয়ে একটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল কয়েকজন যুবক। এ সময় আসাদ দৌড়ে একজনকে ধরে ফেললে চোর দলের একজন সদস্য আসাদকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় আসাদের। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। নওগাঁ শহরে সুপেয় পানি সরবরাহে বারবার ব্যর্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ। বিশুদ্ধ পানির জন্য যত কোটি টাকা ব্যয় করা হয়েছে তত ফোঁটা পানিও শহরবাসীর ভাগ্যে জুটেনি। নওগাঁ শহরের নাগরিক দুর্ভোগ নিয়ে শফিক ছোটনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আরেক সহকর্মী সিয়াম শাহরিয়া। নওগাঁ শহরে প্রায় 2 লাখ মানুষের বাস। প্রতিদিন গড়ে পানির চাহিদা 12,000 কিউসেক। তবে পৌরবাসীর এই চাহিদা পূরণ করতে পারছে না কর্তৃপক্ষ। শহরবাসী বলছে 75 থেকে 80% মানুষ নিজস্ব নলকূপের মাধ্যমে পানি তুলে চাহিদা মেটাচ্ছে। পৌর কর্তৃপক্ষের সরবরাহকৃত পানি নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। মাছটা ধুইলে যেরকম ময়লা বের হয় ওই রকম ময়লা দেখা যায় বালতির ভিতরে। কোনো কাজে আমরা বের করতে পারি না, মনে করেন রান্না করা লাগবে, গোসল করা, সব কাজে তো আমাদের মনে করেন সমস্যা। আয়রনযুক্ত পানি ব্যবহার করায় জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন এই চিকিৎসক। আয়রনের লোডটা বেশি হলে বিভিন্ন ধরনের লক্ষণ আসে এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে লিভার সহ কিডনি সহ শরীরের অন্যান্য অনেক ভাইটাল অর্গানে কিন্তু ফেলিওর হতে পারে। পৌর কর্তৃপক্ষের তথ্য বলছে বিশুদ্ধ পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2016 সালে চার্জ বৃদ্ধি করা হয়। প্রতি মাসে আবাসিক লাইনে 200 টাকা, বাণিজ্যিক 400 এবং শিল্প গ্রাহককে দিতে হচ্ছে 500 টাকা। এছাড়া নিজস্ব সাবমার্সিবল ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া হচ্ছে বছরে 1500 টাকা। সব মিলিয়ে বছরে কর্তৃপক্ষের আয় প্রায় 2,45,00,000 টাকা।
শহরবাসী যেখানে ঠিকঠাক মতো পানি পাচ্ছেন না, সেখানে চকানায়াত মহল্লায় দেখা গেল মাটি ফেটে পানি বের হচ্ছে। অবশ্য এই পানি অলৌকিক নয়, পাইপলাইন ফেটে বের হচ্ছে। এসব মেরামতেও গাফিলতি কর্তৃপক্ষের। বিভিন্ন জায়গায় শহরের পাইপ ফেটে পানি বাড়ায়, কেউ দেখার নাই। এখন যে পানিগুলো আমরা তো কেউ ব্যবহার করি না, তারপরে আমাদের পানির বিল দিতে হয়। তথ্য বলছে 1996 থেকে 2016 সাল পর্যন্ত শহরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় 25 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় 20টি গভীর নলকূপ, 2টি ওভারহেড ট্যাঙ্ক ও 130 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়, যার বেশিরভাগই এখন পানি সরবরাহে অক্ষম। সবশেষ 2016 সালে 12 কোটি 30 লাখ টাকা ব্যয়ে শহরের পারনৌগা মহল্লায় একটি পানি শোধনাগার নির্মাণ করা হয়, কিন্তু এখান থেকেও পানি সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। এই অক্ষমতার জন্য একে অপরের উপর দায় চাপাচ্ছেন পৌরসভা ও জনস্বাস্থ্যের কর্মকর্তারা। প্রজেক্টটা করার সময় ওরা ইন্টারকানেক্ট দুটো করার ব্যবস্থা করছিল না। এখন সেটা আমরা চাচ্ছি, এই যে প্রজেক্টের পরিচালক হিসেবে বললাম স্যার আমার একটু কিছু ক্লায়েন্টের কিছু তারা এই প্রজেক্টের গ্যারান্টি দেয়নি। 20 কিলোমিটার পাইপলাইন কিন্তু আমরা করে দিয়েছি, অর্থাৎ যে আমরা যে প্রোডাকশন টিউবওয়েল, তারপরে যে আয়রন ট্রিটমেন্ট প্লান্ট, এগুলো কাজগুলো করছি, এটার সাথে যাতে পানিটা সঠিকভাবে গ্রাহকের নিকট পৌঁছাতে পারে, এই জন্য কিন্তু আমরা পাইপলাইনের মাধ্যমে করে দিই। সচেতন নাগরিকরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, প্রকল্প থেকে অর্থ লোপাট ও দুর্নীতির কারণেই বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। পৌরসভার যে দায়িত্বে থাকে বা যারা কর্মকর্তা যারা, তাদের যদি পরিকল্পনা সঠিক থাকতো তাইলে কিন্তু এই সমস্যাটা এত দীর্ঘমেয়াদী হতো না। একটা প্রকল্পটা কোন জায়গায় বাস্তবায়ন করব, এর জন্য একটা জরিপ করা দরকার, সেই জরিপগুলো করে না এবং দ্রুত টাকাটা পকেটস্থ করার জন্য এরা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, সেটাও নেয় না। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। শেষ করছি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।